আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছুদিন পূর্বে অর্থাৎ 28শে জুন 2025 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহা সমাবেশের আয়োজন করেন। ওখানে যেই দাবিগুলো উত্থাপন করা হয় তার ভিতরে ওখানে 3টা দাবি উত্থাপন করা হয়। তার ভিতরে সবথেকে জোরালোভাবে যে দাবিটি উত্থাপন করা হয়েছে সেটা হলো পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতিটা কি, এই নির্বাচনের লাভ এবং ক্ষতি, এটা নিয়ে বেশ বিস্তর আলোচনা হয়েছে। দেশের একদম উপর মহল থেকে নিয়ে নিচ পর্যন্ত সকল মানুষ এই আলোচনায় শরিক হয়েছে। আমিও কিছু আলোচনা সোশ্যাল মিডিয়ায় করেছি। তো আজকে এই আলোচনার উদ্দেশ্য হলো এই যে আমার কিছু ফলোয়ার, কিছু বন্ধুবান্ধব ইতিমধ্যেই আমার কাছে এই একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। সর্বশেষ গত রাতেও একজন পাঠিয়েছেন, আমার খুব কাছের লোক। তো এই ব্যাপারে বক্তব্য কী, ব্যাপারটা হলো এই যে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম বক্তা, তার নাম হলো জনাব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। উনি এই পিআর পদ্ধতিকে বলেছেন যে এটা জায়েজ নেই। উনি কয়েকটা সমস্যা এখানে নিয়ে এসেছেন, আলোচনা করেছেন। ওই ভিডিওর ভিতরে আমি যেটা দেখেছি যে 4টা বিষয় কম বেশ, তো 4টা বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে এটা সমস্যা। 1 নম্বর সমস্যা যেটা বলেছেন, এটা শরীয়তে জায়েজ নেই। তো শরীয়তে জায়েজ নাই, তো উনি তো আসলে পুরো ভোট ব্যবস্থাকেই অস্বীকার করেন। উনি গণতন্ত্রকে অস্বীকার করেন এবং সাথে সাথে ভোট ব্যবস্থাকে অস্বীকার করেন। তো সেখানে উনি যখন ভোট ব্যবস্থাকে অস্বীকার করেন, তো পিআর পদ্ধতির সাথে সাথে তো উনি যেটা আমাদের প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে সেটাকে অস্বীকার করতে পারতেন, কিন্তু সেটা না করে যেহেতু এই দাবিটা মাঠে এনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায়ের পীর, তো এই জন্য ওনার কাছে খুব খারাপ লেগেছে হয়তো। তো উনি বেশ জোরালোভাবে এটাকে নাজায়েজ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে যুক্তি দেখিয়েছেন যে যেই প্রার্থীকে নির্বাচন করবে সেই প্রার্থী সম্পর্কে মানুষ জানে না। 1 নম্বর কথা ওনার যে এই শরীয়তে যদি কোনো আমির নির্বাচন করা হয়, কোনো প্রার্থী নির্বাচন করা হয়, নির্বাচন করার ক্ষেত্রে সেই ব্যক্তি সম্পর্কে জানতে হয়। তো এটা সহজ সমাধান এখানেই আছে, পিআর পদ্ধতি আছে। কিন্তু যখন একটা কথা আছে যার তো দেখতে নারী চলন বাঁকা, দেখতে যদি অপছন্দ হয় তাহলে তার সব কিছুই তো সোজা হাঁটলেও তার বেকা মনে হয়। তো যেহেতু উনি চরমনায়ের পীরকে পছন্দ করেন না, তো বাস মাসালা হাজির করে দিয়েছেন যে বাস পিআর পদ্ধতি এটা জায়েজ নেই। তো পিআর পদ্ধতি জায়েজ নেই কেন? এটার যাকে নির্বাচন করা হচ্ছে তাকে চিনেন না। আচ্ছা, আমার প্রশ্ন হলো, বর্তমান প্রচলিত সিস্টেমে যখন একজন প্রধানমন্ত্রী উনি কাকে কাকে মন্ত্রী বানাবেন, মন্ত্রিপরিষদে কাদেরকে নেবেন, এইটা কি আমরা আম জনতা জানি? তাহলে কি এই মন্ত্রীদের আনুগত্য করা, মন্ত্রীদের ফরমান এটা মেনে নেওয়া, এটি কি আমাদের জন্য বৈধ নয়? এটা বলা হয় বৈধ কেন? এটা এই জন্য যে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী সে তার মন্ত্রিপরিষদ গঠন করেছেন। যদি ওটা জায়েজ হয় তাহলে একটা দলকে যখন, দলের আমিরকে যখন এই পাওয়ার পুরা দেশবাসী দিবেন যে উনি যাদেরকে নির্বাচন করবে আমরা মেনে নিলাম, তাহলে তো আমাদের মানা হলো ওই এক নেতাকে। ওনারা নিজেরাও এনায়েতুল্লাহ আব্বাসী যেই পথ অনুসরণ করেন যে ইমারত, তো সেই ইমারত তো এইটাই হয় যে একজন আমির নির্বাচন করেন, আমির তার শাসন ক্ষমতা পরিচালনার জন্য একটা পরিষদ বানিয়ে নেন। তো সুতরাং এখানে যদি একটা দলের আমিরকে অথরিটি দেওয়া হয় যে সে পুরা দেশের জন্য 300 জন প্রতিনিধি সে নির্বাচন করবে, তো এটা অবৈধ হওয়ার শরীয়তের দৃষ্টিতে কী অসুবিধা? দ্বিতীয় নম্বরে উনি প্রশ্ন উঠাইছেন, দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা উঠাইছেন সেটা হলো যে হিন্দুরা অধিক হারে সংসদে আসন পেয়ে যাবে। ওনার মতন একজন, ওনাকে অনেকেই অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গণ্য করা হয়। তো ওনার থেকে এইরকম এক মন্তব্য আমরা অন্তত আমি আশা করিনি। কারণ ওনার জানা দরকার ছিল
এই দেশে যখন 2009 সালে নির্বাচন হয়েছে, সেই সংসদের ভিতরেও 14 জন হিন্দু এমপি ছিল। 18 সালে যে রাতের নির্বাচন বলা হয়, সেই রাতের নির্বাচনের যে সংসদ গঠিত হয়, সেখানে 16 জন এমপি ছিল যারা হিন্দু। আর যেটা হলো আমি এবং ডামির নির্বাচন, এই আমি ডামির নির্বাচন 24 সালে, এই নির্বাচনেও তো দেখা গেছে যে হিন্দুদের সংখ্যা ছিল সংসদে 17 জন। এখন আসি যে ওনার দাবি অনুযায়ী যে যদি অধিক হারে মানুষ যদি হিন্দুরা সংসদে চলে যায়, তা আমরা জানি যে বাংলাদেশের 92% হইল মুসলমান। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, উপজাতি আছে। এখন আসুন যে মুসলিম যদি 92% হয়, তাহলে হতে বাকি থাকে কত? আর 8। এই 8%-এর ভিতরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে। তাহলে ওদেরকে যদি আমরা 3% দেই, তাহলে বাকি থাকে 5%। 5% ভোট যদি পিয়ার পদ্ধতি হিন্দুরা পেয়ে যায়, তাহলে তাদের আসন সংখ্যা হয় সাকুল্যে 15টি। তো এই 15টি আসন এখন কত হলো যে হিন্দু এবং আওয়ামী লীগ মিলে যদি পিয়ার পদ্ধতিতে চক্রান্ত করে, বা এখানে বলা হলো যে আওয়ামী লীগ এবং হিন্দু মিলে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। কোন সিস্টেমে? সিস্টেমটা হলো এই যে আওয়ামী লীগের ভোট বলা হয় যে 25%। তো 25% যদি হয়, তাহলে সেখানে আসন হয় 60, 75 হলো। তো 25% যদি আওয়ামী লীগের এমপি ভোট হয়, তাহলে সেখানে এমপি হবে 75 জন। তা আওয়ামী লীগের এই 25% ভোট তো হিন্দুদের 5% নিয়ে 25%। তো সুতরাং হিন্দুরা যদি আলাদাভাবে নির্বাচন করে 5% নিয়ে যায়, তাহলে আওয়ামী লীগের ভোট চলে আসবে 20%-এ। তো 20%-এ তার আসন হবে 60, আর হিন্দুদের ভোটের কারণে তারা হবে 5। এই হিন্দু এবং আওয়ামী লীগ মিলে হবে 75। তো হিন্দুরা আলাদাভাবে নির্বাচন কইরা আওয়ামী লীগের সাথে সমন্বয় করলেও ওই রকম আতঙ্কিত হওয়ার বিষয় নাই। আর আলাদাভাবে হিন্দুরা যদি নির্বাচন করে আলাদাভাবে কোনো একটা অবস্থান নিয়ে নেয়, তাতেও সাকুল্যে তারা 15 জন। অথচ বিগত সংসদগুলোর ভিতরে তারা 14, 16, 17 জন তারা ছিল। তো সুতরাং এখানে আহামরি কিছু করে ফেলতে পারে, ব্যাপারটা এমন নয়। তৃতীয় নম্বর কথা হলো যে এখানে যে উপজাতিরা নির্বাচিত হবে। তো উপজাতিরা নির্বাচিত হলে আপনার সমস্যাটা কী? তৃতীয় নম্বর এনাতুল্লাহ আব্বাসী সাহেবের কথা ছিল যে উপজাতিরা নির্বাচিত হবে। উপজাতিরা যদি নির্বাচিত হয়, আপনার সমস্যা কী? উপজাতিরা সে বাংলাদেশের নাগরিক, তাদের ক্ষোভ, দুঃখ, বেদনা আছে। তো এই ক্ষোভ, দুঃখ, বেদনা যদি বলতে হয়, তাহলে সেই বলার জায়গা যদি বলতে পারে, তাহলে তার দুঃখ লাঘব হবে। আর এই দুঃখটা যদি এই জাতি জানতে পারে, সংখ্যাগরিষ্ঠ জনতা মুসলিম হিসেবে এবং মেজরিটি পার্সেন্ট, তাদের দায়িত্ব হবে যে তাদের দুঃখগুলোকে দূর করা। তো সুতরাং তাদের দুঃখ দূর করতে পারবে, আমরা সকলে মিলেমিশে আমরা একটা রাষ্ট্রবিদে থাকতে পারবো। আর যদি তারা ক্ষতিও করতে চায়, সে ক্ষতি কি এখনও করতে চাচ্ছে না? সে তো এখনও করতে চাচ্ছে। তাহলে তারা যদি 1% লোক হয়, 1% যদি তারা 3টা আসন পায়, 3টা আসন পেয়ে সংসদে এসে তারা কি উল্টে ফেলতে পারবে? তারা কি ওইখানে স্বাধীনতা নিয়ে ফেলতে পারবে? যে সংসদে ওনারা 3 জন মিলে একটা আইন পাস করে ফেলবে, একটা বিল পাস করে ফেলবে, আর ওনারা স্বাধীন হয়ে যাবে? ব্যাপারটা কি এমন? ব্যাপারটা তো এমন না। আর যদি বলেন চক্রান্ত, সে চক্রান্ত তো আছে। সে চক্রান্ত ওনারা যে আওয়াজ দেয়, যে আওয়াজটা যদি ওখান থেকে পাহাড়ে বসেও দেয়, আমাদের মিডিয়াগুলো যেইভাবে আমেরিকান এবং পাশ্চাত্য ঘেঁষা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের যে একদম জিরো দায়বদ্ধতাহীনতা, এখানে কি তারা তো তাদের কথাগুলো প্রচার হচ্ছে না? হচ্ছে। তাহলে তার 3 জন উপজাতিরা যদি এমপি হয়ে আসে, এক হইল বলতে পারলে তাদের আরও খুব কমবে এবং তার সমস্যার সমাধান আমরা করতে পারবো। দ্বিতীয়ত, তারা যদি সে চায়ও যে তারা স্বাধীনতা, তারা তো ওই 3 জন দিয়ে সংসদে আইন করে নিতে পারবে না। আর যদি বলেন যে আমেরিকা, ইউরোপরা তারা কী করবে, স্বাধীন করে দিবে, সেটা তো ওই 3 জন সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছাড়াও সে কী করতে পারবে, সে ওখানে সে স্বাধীনতা অর্জন করে নিতে পারবে। তো সুতরাং এখানে যে কথা বলা হচ্ছে যে এখানে স্বাধীনতা বিঘ্নিত হবে, এই হবে, সেই হবে, এনাতুল্লাহ আব্বাসী সাহেবের মতন একজন মেধাবী মানুষ, তার যে জনপ্রিয়তা, তার যে তো দায়বদ্ধতা, সেইখান থেকে এই রকম একদম দায়িত্বজ্ঞানহীনতার একটা পরিচয় দিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি এর তো তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে বরঞ্চ তাকে পিয়ার পদ্ধতির নির্বাচন সম্পর্কে আরও স্টাডি করার জন্য, আরও বুঝে শুনে কথা বলার জন্য আমি অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে।